পারবে না, পারবে না, এই ম্যাচও পারবে না। বাংলাদেশ পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি লাস্ট ম্যাচ, আপনারা ভাবতেছেন এটা জিতবে, এটাও জিতবে না। আসসালামু আলাইকুম, জনতার কথার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম চলে আসলাম চ্যাম্পিয়ন্স ট্রফির আরেকটা নতুন আপডেট ভিডিও নিয়ে, মানে প্রেডিকশন ভিডিও যেটা বলতে পারি। 27 তারিখের অনুষ্ঠিত পাকিস্তান এবং বাংলাদেশের অগ্রিম আপডেট প্রেডিকশন ভিডিও নিয়ে। বাংলাদেশ পাকিস্তানের সাথে 27 তারিখে যে ম্যাচটা হবে সেই ম্যাচে বাংলাদেশ পারবে না, পারবে না মানে একদম পারবে না। সো ওয়ান লাইন প্রেডিকশন দিলে বাংলাদেশ হারবে, বাংলাদেশ হারবে, বাংলাদেশ হারবে, পাকিস্তান জিতবে, পাকিস্তান জিতবে, পাকিস্তান জিতবে। কেন, কি কারণে এমনটা মনে হচ্ছে সেটা যদি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে আমরা কিছু ডাটা দেখে আসতে পারি। মানে আপনি যদি হেড টু হেড ক্যালকুলেশন করেন, হেড টু হেড ক্যালকুলেশনে আপনার মনে হয় বাংলাদেশের এই টিম ম্যাচ জেতার মতো কোনো টিম? মোটো না ভাই, বাংলাদেশ এই টিম কিভাবে ম্যাচ জেতার মতো টিম? পাকিস্তানের মাঠে যেখানে 300 অ্যাভেলেবেল হবে সেখানে বাংলাদেশ কিভাবে জিতবে? এমনি তো দুইটা দল বাতে মারা তেলাকাসা দল, দুইটা দলের কোনোটাইতে এবার ম্যাচ জিতে নাই, দুইটাই মোটামুটি অলরেডি বাদ এবং দুইটাই কোনো কাজের কোনো টিম না। তারপরেও এই আকাজের টিমের ভিতরে আরো বেশি আকাজের টিম হলো সেটা বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি তো অনেক দূরের কথা, মানে আমার তো মনে হয় লাস্ট টাইম আউট যদি সাকিব না করতো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলার কথাই না। তা তো বাই লাকিলি বাংলাদেশ খেলতে আসছে, এটাই তো অনেক। তো ওয়ার্ল্ড কাপে বাদ পড়ে গেছিল, তো সেইখানে শ্রীলঙ্কাকে টপকাই আমরা যে খেলতে আসছিলাম, তো ভাই শ্রীলঙ্কার একটা বদ্ধ দিছে না, মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ জিতবে, আন্দাজি কথা। বদ্ধটা পুরো শ্রীলঙ্কার বদ্ধ আর কারোর সাথে লাগুক আর না লাগুক, সাকিবের উপর লাগছে এটা মোটামুটি কনফার্ম হয়েই গেছে। নাহলে দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফি কেন সাকিব খেলতে পারে না? আহারে, সাকিবটার জন্য খুব কষ্টই লাগতেছে। শ্রীলঙ্কার বদ্ধ হয় আজকে বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বললো না। খেলছিস না ভাই, ভালোই হয়েছে। যে এই টিম নিয়ে খেললে নামের তুলনায় বদনামে বেশি হইতো। হেড টু হেড যদি একটু কম্পেয়ার করি, কারা কারা খেলবে বাংলাদেশের নেক্সট 11-এ সেটা আমরা একটা প্রেডিকশন দিয়ে দিব অগ্রিম। তারপর যদি মনে হয় সম্ভবত লর্ডসন তারপর ওপেনিং খেলবে, তানজিদ তামিম আবার থাকবে, দুইটার একটা কোনো কাজের না। যদিও লর্ডসন তো নেক্সট ম্যাচে ভালো করবে কি করবে না সেটা বলার আগে পূর্বের ম্যাচ যদি বলি, লাস্ট ম্যাচে লর্ডসন তো একটা 70+ ইনিংস করছে, সেটাও 70 স্ট্রাইক রেটে, যেটা আগেই বললাম যে এই মানের স্ট্রাইক রেটে বাংলাদেশের ন্যাশনাল টিমের রান হবে বা কত, 240-250 এর কাছাকাছি। এই রান দিয়ে জীবনে বাংলাদেশ ম্যাচ জিতবে না। আর তানজিদ হোসেন তামিমের কথা কি বলবো, প্রতিবার স্টার্ট পায় কিন্তু রান পায় না। স্টার্ট পাওয়া রান পাওয়া যদি আলাদা জিনিস, এই ছেলেটার এখনো ন্যাশনাল টিমে এই বোধ কম হইতে হইতে আরো 2-4-5 বছর লেগে যাবে। এমনই হয় মানুষ ইন্ডিয়ান টিমে বা অস্ট্রেলিয়ান টিমে বা ইংল্যান্ডের টিমে যেটা দেখি যে কাউন্টি খেলে, আইপিএল খেলে, রঞ্জি ট্রফি খেলে বা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলে প্রপার প্লেয়ার হয়ে তারপরে ন্যাশনাল টিমে আসে এবং সেখান থেকে তারা ভালো পারফরমেন্স করে, নিজেরা ছাড়াইয়া যায় একটার পর একটা ম্যাচে। আর বাংলাদেশের ন্যাশনাল টিমে আসার প্রথম 5-6 বছর তারা শুধুমাত্র শিখে কিভাবে ন্যাশনাল টিমের রেভিউজটা নিতে হয়। তারপরে 5-6 বছরের ভিতরে যদি 50 সেঞ্চুরি একটা করতে পারে, সেটা বেঁচে মোটামুটি বড় ম্যাচ খেলতে পারে। এটাই বাংলাদেশ হয়ে আসে। সো দুইটা এক কথা কোনো কাজের না। ওয়ানডাউন আমাদের কে খেলে, গত ম্যাচে দেখলাম মিরাজ খেলছে, কোন হিসাবে যে মিরাজকে উপরে খেলে এটাই তো জানি না, কাজের না, পুরো কাজের বাদ দিই। নাম্বার 3-তে কে খেলে, তাহিদ হৃদয়। বাংলাদেশে খেলে এরকম এক ম্যাচ ভালো খেলে 2-3 ম্যাচ পরবর্তীতে খারাপ খেলে। দেখা যাক পাকিস্তানের সাথে হৃদয় কেমন খেলে, আমি খুব একটা আশা করি না। তারপর যদি হয় হৃদয় খেলার জন্য ভালো, কারণ এই ম্যাচ জিতলেই কি হারলেই কি। মুশফিক আর রিয়াদের কথা কি বলবো, রিয়াদ যদিও ফর্মে ছিল কিন্তু এবার আসলে রিয়াদ আসলে কেমন যায় সেটা আরেকটা ম্যাচ মানে আছে, তো এটা দেখলে বুঝতে পারবো। আর মুশফিকের মনে হয় জীবনের বড় টুর্নামেন্টের এটি মনে হয় শেষ ম্যাচ হতে যাচ্ছে, যদি নেয় আর কি একাদশে। আর কি কেরিয়ার মোটামুটি শেষ, কেরিয়ারের শেষ মুহূর্তে আইসাও মানে এক্সপিরিয়েন্স কোনোটা তো কতটুকু ব্যবহার করছে সেটা তো আর নাই বললাম, কেরিয়ার আমল একটু করে দেখবো। হতাশ, আলটিমেটলি পুরোটাই হতাশ। বোলিংয়ে যদি আসি, নাহিদ রানা মনে হয় নেক্সট ম্যাচের জন্য একটু ফোকাস লাইন বলার হতে পারে বাংলাদেশের দিকে, মানে পেজটা খুব ভালো ধরবে, স্পিডটা মনে হয় ভালোভাবে কাজ করতে পারলে, লাইন আর লেন্থ যদি ঠিকঠাক রাখে এর জন্য হয়তো একটু ভালো করলেও করতে পারে। যদি বাংলাদেশ ম্যাচ জিতবে না, অনেক কথা বলতেছে ম্যাচ জিতবে না ভাই। তো এবার তুলনাতে চলে আসি, দুইটা দলের ভিতরে কে ভালো কে খারাপ, কতটুকু ভালো কতটুকু খারাপ।
বাংলাদেশ পাকিস্তানের প্রথমে যদি হেড টু হেড লড়াই দেখি তাহলে প্রথমের হেড টু হেড লড়াইটা খুব একই সাথে দুইটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওপেনিং প্লাস ক্যাপ্টেন্সি। দুই দলেরই ওপেনিং এবং ক্যাপ্টেন্সিতে গুরুত্বপূর্ণ দুইটা নাম আছে, একটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত আর একটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ান। যদিও ওয়ানডেতে রিসেন্টলি মোহাম্মদ রিজওয়ান ওপেনিংয়ে খেলতেছে না, সে নাম্বার 3 বা নাম্বার 4-এ খেলে। সেটাই হোক, নাজমুল হোসেন শান্ত এবং রিজওয়ানের ক্ষেত্রে যদি আমরা বলি নাজমুল হোসেন শান্ত ভার্সাস রিজওয়ান। শান্তর ক্যারিয়ার বরাবর একটা সাদামাটা ক্যারিয়ার, না আছে স্ট্রাইক রেট, না আছে ধারাবাহিকতা, না আছে কোনো কিচ্ছু। টেস্ট টি20 কথা যদি বাদও দেই, ওয়ানডেতে যদি আসে 47টা ডে 1488 রান, 3টা সেঞ্চুরি এবং লাস্ট ম্যাচে একটা 70+ রান আছে। 3টা সেঞ্চুরির ভিতরে 122 রান হাইস্ট, স্ট্রাইক রেট 79। ইভেন লাস্ট ম্যাচও শান্তর স্ট্রাইক রেট ছিল 70। অর্থাৎ বাংলাদেশের প্লেয়ারদের স্ট্রাইক রেট যেমন থাকে, অ্যাভারেজ যেমন থাকে, বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ শেষে রেগুলার তাদের পারফরমেন্স ওই রকমই হয় বা তার তুলনায় কম হয়, বেশি আর হয় না। এই মানে খেলা দিয়ে আপনারা মনে করেন পাকিস্তানের সাথে জিতবেন। সে যাই হোক, হেড টু হেড লড়াইয়ে আমরা এবার চলে আসি রিজনের দিকে। মোহাম্মদ রিজনের ইনিংস যদি দেখি, 87 ম্যাচে 78 ইনিংস ব্যাটিং করে 2526 রান, অ্যাভারেজ 42। শান্তর অ্যাভারেজ সম্ভবত 26-28 এরকম কিছু একটা হবে। স্ট্রাইক রেট 87, নট আউট ছিল 18 বার, 50 ছিল 15টা, সেঞ্চুরি আছে 4টা। শান্ত এবং রিজনে সেঞ্চুরির কাছাকাছি হলো, 50-র দিক থেকে রিজন আগে আছে এবং অ্যাভারেজ 42, অনেক বেশি, অর্থাৎ ম্যাচ প্রতি অ্যাভারেজ 40+। ইভেন নাও এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানের অন্য কেউ রান পাক আর না পাক, রিজন মোটামুটি রান পাচ্ছে। সো হেড টু হেড লড়াইয়ের প্রথমেই নাজমুল হোসেন শান্ত ভার্সেস রিজন আগে আছে, নাজমুল হোসেন শান্ত পিছিয়ে আছে, অর্থাৎ বাংলাদেশ পিছিয়ে আছে। জেতার সম্ভাবনা ওপেনিংয়ের দিকে প্রথমেই দুর্বল। হেড টু হেড লড়াইয়ের পরবর্তী নাম বাংলাদেশের পক্ষে তানজিদ হাসান তামিম, পাকিস্তানের পক্ষে ইমামুল হক, অর্থাৎ তানজিদ হাসান তামিম ভার্সেস ইমামুল হক। অ্যাজ এ নতুন প্লেয়ার হিসেবে তানজিদ হাসান তামিমের ওয়ানডে ক্যারিয়ারটা খুব বেশি না, 20টা ম্যাচ, আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভবত এখন পর্যন্ত 21 বা 22টা ম্যাচের দিকে পৌঁছেছে। 413 রান, 3টা 50, স্ট্রাইক রেট 100। স্ট্রাইক রেট ঠিক থাকলেও এই ছেলের কখনোই স্ট্রাইক রেট মেনটেন করে সেটারে 50 সেঞ্চুরি করার মতো কোনো প্লেয়ারই না, দেলোয়ার কিসিমের ক্রিকেটারই। ইমামুল হকের কথা যদি দেখি, 72 ম্যাচে 71 ইনিংস ব্যাটিং করছে, 3183 রান, 48 অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজে রিজনের তুলনায় ইমামুল হক অনেক আগেই আছে। যদিও রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচ খেলছে, তাতে খুব বেশি রান করতে পারছে না। দেখা যাক বাংলাদেশের সাথে রান করতে পারে কিনা। করতেই পারবে, বাংলাদেশ হারবে না। স্ট্রাইক রেট 82, 50-20টা, স্ট্রাইক রেট 9টা। সো হেড টু হেড লড়াইয়ে এখানেও তানজিদ হাসান তামিম অবশ্যই ইমামুলের তুলনায় পিছিয়ে আছে। ওপেনিংয়ে বাংলাদেশ ফ্লপ, ম্যাচ জিতবে না। নাম্বার 3 বা ওয়ান ডাউন পজিশনে যদি আসি, আমাদের ওয়ান ডাউন পজিশন খুবই দুর্বল। ওয়ান ডাউন পজিশন যেখানে সবসময়ের জন্য বেস্ট হওয়ার কথা, সেখানে আমাদের ওয়ান ডাউন পজিশন আগে তো দুর্বল ছিল, এবার মনে হয় ইচ্ছা করে আর বেশি দুর্বল করলাম। ওয়ান ডাউন পজিশনে খেলা দিচ্ছে কারে? মেহেদী হাসান মিরাজ রে। ওকে, তুলনায় যদি আসি, মেহেদী হাসান মিরাজ ভার্সেস পাকিস্তানের বাবর আজম। এখানে কী তুলনা করব? মিরাজ বাবর আজমের অর্ধেক লেভেলের প্লেয়ার না, তারপরও আসি তুলনাতে। অলরাউন্ডার হিসেবে যদিও এইবার মিরাজ খেলতেছে পুরোপুরি সাকিবের ভূমিকায়, কিন্তু সাকিবের হাফ লেভেলের খেলা মিরাজ খেলতে পারে না। এই কারণে বলি ভাই, সাকিব জীবনে বছরে ইতিহাসে একবার দুবারই আসে, প্রতিদিন আসে না। ওয়ানডে ক্যারিয়ার এসে যদি আসি, 103 ম্যাচে 1599 রান, 2টা মাত্র সেঞ্চুরি আছে, স্ট্রাইক রেট 76। 2 সেঞ্চুরিতে 103 ম্যাচ, এই আবার ওয়ান ডাউনে খেলতেছে, স্ট্রাইক রেটটাও 76। তো বাংলাদেশের টার্গেট 240-250 হবে না তো কী হবে? প্লেয়ারই যেখানে দেলোয়ার, রান তো হবে ইমানেরই। বাবর আজমে যদি বলি, বাবর আজমের 127 ম্যাচে 124 ইনিংস ব্যাটিং আছে, 15টা নট আউট, 6000-এর উপরে রান, 55 অ্যাভারেজ, অর্থাৎ ম্যাচ প্রতি 50। যদিও বাবর আজমের এই আসরটা খুবই বাজে যাচ্ছে, 87 স্ট্রাইক রেট, 35টা 50, 19টা সেঞ্চুরি। বাবর আজমকে যদিও কিং কোহলির সাথে তুলনা করা হয়, ভাই কিং কোহলি, বাবর আজম নামে বড় জোর লোকেশ রাহুলের সাথে কম্পেয়ার করতে পারি, কিং কোহলির না, কখনোই না। নাম্বার 4 পজিশনে যদি আসি, ভাই এইখানে কোনো কথা হবে না। এইখানে আমি বাংলাদেশকে আগে রাখবো। বাংলাদেশকে কেন আগে রাখবো? নাম্বার 4 পজিশনে খেলতেছে কে? তাহিদ হৃদয় ভার্সেস সাইদ শাকিল। যদিও সাইদ শাকিল এখানে খুব ভালো খেলতেছে, কিন্তু তাহিদ হৃদয় অবশ্যই আমি মনে করি সাইদ শাকিলের তুলনায় অনেক বেশি ভালো। কোনো অ্যাভারেজ কেরিয়ার কোনো কিছু দেখতে চাই না। হৃদয় তাহিদ হৃদয়ের এখন পর্যন্ত 35টা ম্যাচ, যদিও এখানে 33টা ম্যাচ আছে, আরও 2টা ম্যাচ হয়েছে, যে 2টা ম্যাচ আমরা এখানে আপডেট দেওয়া হয়নি। 35 ম্যাচে 7টা 50, একটা সেঞ্চুরিটা এখানে তোলা হয়নি, বাট তাহিদ হৃদয়ের সেঞ্চুরি আছে, এবং সেটাও আমাদের এই আসরে ইন্ডিয়ার সাথে। সো যেখানে ইন্ডিয়ার সাথে এই আসরে ফার্স্ট ম্যাচে সেঞ্চুরি, তাও কি ডেডিকেটেড সেঞ্চুরি? আরে বাপরে বাপ, হাত পা সব ব্যাঙ্গা পড়ে এটা চলে যেতেছে, তাও ছেলেটা সেঞ্চুরি করবই।
এর উপরে কোনো কথা নেই। সাউথ শাকিল কিসের সাউথ শাকিল, এখানে কোনো শাকিল টাকিল কোনো পাত্তা নেই এখানে। তাহিদ হৃদয়, তাহিদ হৃদয়, তাহিদ হৃদয়। আমরা যদি একটু শাকিলের ক্যারিয়ারটা দেখে আসি, 18 ম্যাচে 15 ইনিংস, নট আউট একবার, 346 রান, অ্যাভারেজ 27, স্ট্রাইক রেট 86, 53টা, সেঞ্চুরি নেই। সেঞ্চুরি নেই এমন প্লেয়ার এ হৃদয়ের সাথে কিসের কম্পেয়ার, কোনো বাত নেই। শাকিল ফেল, হৃদয় পাস। নাম্বার 5 পজিশনে যদি আসি, বাংলাদেশে মুশফিক, পাকিস্তানে সালমান আগা। দুইটাই হেড টু হেড কম্পারিজমে প্রায় সিমিলার লেভেলের ব্যাটসম্যান। সালমান আগা আগেই আছে, কারণ মুশফিকের বর্তমান যে ফর্ম, এই ফর্ম অনুসারে মুশফিক ওইভাবে কোনো প্লেয়ার হিসেবে এখন কাউন্ট না করাটাই ভালো। বাইরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, সম্ভবত ইন্টারন্যাশনাল ম্যাচে সবচেয়ে বড় ম্যাচের ভিতরে মুশফিকের এটাই মনে হয় আগামীকাল আমাদের শেষ ম্যাচ হতে যাচ্ছে, যদি ন্যাশনাল টিমে টিকে, আর না টিকলে তো নাই। কেননা মনে হয় না ন্যাশনাল টিমে বড় কোনো আসলে মুশফিককে আমরা কখনো দেখব না, দেখার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ক্যারিয়ারের একদম শেষ মুহূর্তে আছে, হয়তো বা বড় আসরে শেষ ম্যাচ মুশফিকের কালকে খেলতেছে। আশা করি অ্যাটলিস্ট সেঞ্চুরি নামক একটা 50 দিয়ে যেন মুশফিক তার ক্যারিয়ারের শেষ ম্যাচটুকু খুব গুরুত্বের সাথে শেষ করতে পারে। যদি কম্পেয়ারে আসি, 272 ম্যাচে 7793 রান, 9টা সেঞ্চুরি, স্ট্রাইক রেট 79। স্ট্রাইক রেট যখন আমাদের কম, তখন আমাদের দলের রানও এমনই হবে 240-50, এটা আমরা অনেকবার বলছি। এখানে বাংলাদেশের স্ট্রাইক রেট অনুযায়ী রান এরকমই হয়। এখন মুশফিকের এই ইভেন্টের স্ট্রাইক রেট হওয়াটাও স্বাভাবিক, কেননা বাংলাদেশে মুশফিকের রোলটা কেমন ছিল এটা আমরা সবাই জানি। সেই হিস্ট্রিতে না গেলাম, সালমান আগাতে চলে আসে। 34 ম্যাচে 27 ইনিংসে ব্যাটিং, 6 বার নট আউট ছিল, 45 অ্যাভারেজ, 99 স্ট্রাইক রেট, 55টা সেঞ্চুরি, একটা ডাবল সেঞ্চুরি নেই। 99 স্ট্রাইক রেট অবশ্যই ভালো স্ট্রাইক রেট, 45 অ্যাভারেজ অবশ্যই ভালো অ্যাভারেজ, মুশফিকের তুলনায় অবশ্যই আগে আছে। দেখা যাক হেড টু হেড লড়াই কালকে কে জিতে কে হারে। নাম্বার 6 পজিশনে যদি আসি, মোহাম্মদুল্লাহ রিয়াদ ভার্সেস খুশদিল শাহ। অবশ্যই খুশদিল শাহকে এখানে বেশি আগে রাখবো বর্তমান ফর্মে, মোহাম্মদুল্লাহ পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই, হেড টু হেড লড়াই হবে। সো মোহাম্মদুল্লাহ ভার্সেস খুশদিল শাহ। রিয়াদের 238টা ওডিআই ম্যাচে 5685 রান, 4টা সেঞ্চুরি, 4টাই বড় আসরে, স্ট্রাইক রেট 77। স্ট্রাইক রেট অবশ্যই কম, 4টে সেঞ্চুরি এতগুলো ম্যাচের ভিতরে তাও কম, কি আর করার, এটাই বাংলাদেশ। এর তুলনায় ভালো বাংলাদেশ কখনো পসিবল হয়নি। খুশদিল তা 15 ম্যাচের ভিতরে 12 ম্যাচ ইনিংসে ব্যাটিং করছে, 328 রান, 32 অ্যাভারেজ, 98 স্ট্রাইক রেট, 69 হাইস্ট স্কোর, 51টা সেঞ্চুরি নেই। 69 তাও মনে হয় এইবারের রিসেন্টলি ম্যাচের ভিতরে করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সো দেখা যাক খুশদিল শাহ এবং মোহাম্মদুল্লাহ রিয়াদের ভিতরে কালকে কে হেড টু হেড আগে থাকে। ম্যাচ জেতার প্রেডিকশনে যদি আমি বলে রাখছি পাকিস্তান জিতবে। নাম্বার সাথে বাংলাদেশ টিমে এইবার অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিক কোনো প্লেয়ার হিসেবে যদি থাকে সেটা হচ্ছে জাকের আলী অনেক, যদিও স্ট্রাইক রেট অনেক বেশি কম, বাট তারপরও মন্দের ভালো। জাকের আলী এখন পর্যন্ত দেখা যাচ্ছে 7টা ম্যাচে 200+ রান আছে, 2টা 50 আছে, স্ট্রাইক রেট 111। সো স্ট্রাইক রেটের দিক থেকে জাকের আলী মোটামুটি খুব ভালো আছে। দেখা যাক কালকের ম্যাচে জাকের আলী কী করতে পারে। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের কালকের ম্যাচের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে বোলিং। শাহিন আফ্রিদি ভার্সেস নাহিদ রানা। যদিও নাহিদ রানা খুব নতুন একটা বোলার, বাট 150 কিলোমিটার, মনে রাখতে হবে এটা। সো স্পিড এবং বাউন্সে যদি কালকে নাহিদ রানা যদি একটা ভালো শুরু করতে পারে, ম্যাচ জিতে আর হারি ভাই, বল দেখা শান্তি পাবো, যেটা খুব বেশি জরুরি। সো অ্যাজ এ বাঙালি হিসেবে ম্যাচ জিতে হারি যাই করি না কেন, নাহিদ রানা ভাই তুমি তোমার বল যেন একদম ফাটায় লাও। শাহিন আফ্রিদির কথা কী বলবো, 63 ম্যাচে 62 ইনিংসে 125টা উইকেট, 24 অ্যাভারেজ, ম্যাচ পেতে যা 24 রান দেয়, ইকোনমিক 5, বেস্ট বোলিং 35 রানের 6টা, 5 উইকেট আছে 3বার। বললে শেষ করা যাবে না, এই লোকটা আধুনিক ক্রিকেটে বেস্ট পেসারদের একজন। দেখা যাক এর কালকে বাংলাদেশ সামলায় কীভাবে। সো বাংলাদেশ এবং পাকিস্তানের আপডেট এবং হেড টু হেড লড়াই আজকের জন্য এখানেই সমাপ্ত। আপডেট মোটামুটি দেখা শেষ। এটাই ছিল আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে তুলনামূলক হেড টু হেড আলোচনা, যেখানে বাংলাদেশ বরাবরই এই হেড টু হেড আলোচনা তো পিছিয়ে আছে। কেরিয়ারে যেখানে দুর্বল হেড টু হেড আলোচনা কীভাবে সামনে থাকবে। এই তো শান্ত দাদা, ম্যাচ তো শেষ, আর কত খেলবা, এবার চলে আসো। ন্যাশনাল টিম তোমাদের জন্য না, তারপরে ন্যাশনাল টিমে তোমরা তো খেলবা, এখন তোমাদের ছাড়া আর কাউকে নিয়ে খেলবে না। এই তো হারতেই থাকো, দিয়ে একদিন মিরপুর চিটাগংয়ের মাঠে এসে যদি বাংলাদেশের সাথে কোনো দল খেলতে আসে তখন জিতে যাইও, আমরা খুশি হয়ে যাবো। তাছাড়া জিম্বাবু আছে, আফগানিস্তান আছে, তারা তো আছে। যেহেতু আফগানিস্তানের সাথে টেস্ট আর টি-20 আবার বাংলাদেশ পারে না, যাই হোক ওইদিকে অন্য গল্প অন্যদিনে না হয় বলবো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনতার কথার সাথেই থাকবেন, ক্রিকেট প্রেডিকশন এবং আপডেট নিয়মিত দেখবেন। আসসালামু আলাইকুম।